তাদের যে পারফরমেন্স সেটা ঠিকমতো পালন করতে পারে নাই। তারা গৃহপালিত বিরোধী দল হোক, এটা তো আমরা চাই না। তারা জাতীয় পার্টি হতে পারে না, জাতীয় পার্টি হতে চাইতেছে। আমরা তাদেরকে জাতীয় পার্টি, জামাত ইসলামের প্রত্যেকটা আলোচনা, প্রতিদিনের সংসদে এটা প্রমাণ করে গৃহপালিত মানে জাতীয় পার্টি। আমি বলছি যেভাবে ভাইব্রেন্ট হওয়া দরকার ছিল তাদের, সেটা হয় নাই। তারা একটা ইস্যুতেই কোনো বিরোধিতা করে নাই যেটার জন্য সরকার বাধ্য হয়ে কিছু করবে। তারা এক ইস্যু নিয়েই ছিল সারাক্ষণ, যেটা আপনি বললেন, গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে, যেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কারণ মাথা ব্যথা নাই, কারণ সরকারি দল বলেই দিয়েছে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব, এবং যেটা অক্ষরে অক্ষরে করব, যেটা আমরা স্বাক্ষর করেছি। তার মানে এখানে পেঁচাল পাড়ার এটা নিয়ে আর দরকার নাই। কিন্তু না, তাদের ইচ্ছে অনুযায়ী করতে হবে। তাদের ইচ্ছে অনুযায়ী কেন করবে? তাদের ইচ্ছে অনুযায়ী করলে তো সে সরকারি দল থাকে না, সে তো বিরোধী দলেরই হয়। বিরোধী দলের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তো সে যায় নাই, সরকারে যায় নাই। তারা গেছে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। সেখানে বিরোধী দল বললেই যে করতে হবে সেটা তো না। হ্যাঁ, তারপরে সবচেয়ে সংসদের নিয়ে যেটার আলোচনাই হয় না, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে 40 ঘন্টা আলোচনা হলো, কিন্তু রাষ্ট্রপতির ভাষণে রাষ্ট্রপতিকে হেয় প্রতিপন্ন করে, রাষ্ট্রপতিকে অশ্রাব্য ভাষায় এবং মানে এটাকে বলবো অসংসদীয় ভাষায় আক্রমণ করেছে। রাষ্ট্রপতির ইমেজ নষ্ট করার জন্য এখানে এমন কিছু বলা হয়েছে, যেটা আমরা সংসদ সদস্যদের কাছে আশা করি না। বিশেষ করে এনসিপির প্রধান যে সমস্ত কথা বলেছেন, সেগুলো তো খুবই আপত্তিকর বিষয় ছিল, এবং যেভাবে তাকে সম্বোধন করা হয়েছে। আমি আপনাকে একটু প্রশ্ন করি, সেটা আপনি যেটা বলেছিলেন যে নাহিদ ইসলাম রাষ্ট্রপতির বিচার চেয়েছেন, কিন্তু তারা যে হামে 300 শিশু মারা গিয়েছেন, তারা ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের কোনো বিচার চাননি, তাদের সেটা বিচার চাওয়া উচিত। আপনি একটু ভালো পয়েন্ট তুলে ধরেছেন যে দেখেন, রাষ্ট্রপতির বিচার চাচ্ছেন, রাষ্ট্রপতি কি অপরাধ করেছে আমরা সেটাও জানি না, কিন্তু রাষ্ট্রপতি বিচার চাচ্ছেন। কার অপরাধ কি? এটা তিনি শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছেন, এখন তো তাই মনে হচ্ছে। এবং শেখ হাসিনার নিয়োগকৃত লোকের অধীনে আপনি শপথ নিতে পারেন, মন্ত্রিত্বগিরি করতে পারেন, তারপরে এসে রাষ্ট্রপতি খারাপ, রাষ্ট্রপতির অধীনে আপনি সব কিছু করে এসেছেন, পালন করে এসেছেন। আপনাদের যে জুলাই সনদের নিয়ে এত কথা হচ্ছে, সেটাও রাষ্ট্রপতির অধ্যাদেশে হয়েছে, সেখানেও স্বাক্ষর করেছেন। তারপরে রাষ্ট্রপতি খারাপ। রাষ্ট্রপতির কেন খারাপ সেটার কোনো ব্যাখ্যা নাই। এবং রাষ্ট্রপতি, তাহলে আপনারা রাষ্ট্রপতিকে শুরুতেই বলতেন যে রাষ্ট্রপতির এই দোষ আছে, আমরা তাদেরকে গ্রহণ করব না। কিন্তু না, রাষ্ট্রপতির সব কিছু গ্রহণ করার পর আপনারা রাষ্ট্রপতিকে বলছেন খারাপ। অথচ যে লোকটা 18 মাস এ দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে গেছে, তার সম্পর্কে আপনি কিছুই বলেন নাই। আমি বলছি 133 জন শিশু মানে কি 18 বছর বয়সী মারা গিয়েছে বলে প্রথম আলো রিপোর্ট। এটা 70 থেকে 133 জন শিশু মারা গিয়েছে জুলাই আন্দোলনে। আমরা ধরে নিচ্ছি যে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট এবং প্রথম আলো রিপোর্ট সবগুলো, এবং জাতিসংঘের রিপোর্ট সব মিলে জাতিসংঘ বোধহয় 112 জন বা 13 জন বলছে। তো এই ছেলেগুলো যখন মারা গেছে, আপনি খেয়াল করে দেখেন, এদেরকে কিন্তু ঘরে গিয়ে মারে নাই, এরা রাজপথে এসেছে, এরা একটা লড়াইতে আসছে। রাজপথের লড়াই আর ঘরে মরার ভিন্ন বিষয়। এই ঘরে একটা ছেলের বোধহয় ঘরে গুলি করে একটা শিশু মারা গিয়েছিল, যে সেটা দিয়ে কত কথা হয়েছে। সো এই শিশুগুলো যখন মারা গিয়েছিল, তখন আমরা দেখেছি রাজপথে কিছু লোক আসমান কাঁপায় ফেলছে। এখন কেন আসমান কাঁপে না? 133 জন এই মরে গেছে, সেটার জন্য আপনি আসমান কাঁপাই ফেলছেন, এবং তাদের বয়স 18 বছরের মধ্যে। আর কোলের শিশু যাদের বয়স 2 বছর, তার সহকারী, এদের কেন বিচার হবে না? নাহিদদের তো লজ্জা হওয়া উচিত যে এদের বিরুদ্ধে কথা বলে নাই কেন, এবং এদের বিরুদ্ধে কথা বলছে না কেন? বিরোধী দল হিসাবে তো তাদের দায়িত্ব এটা। তার মানে কি ইউনূস যা করে গেছে সব কিছু হালাল, আর অন্যরা করলে সেটা হারাম হয়ে যাবে? ইউনূসকে এত প্রীতির কি কারণ আছে? কারণ তার পারফরমেন্স দিয়ে হবে। আমরা সম্মিলিতভাবে তাকে রাষ্ট্র ক্ষমতায় এনেছি এবং বসিয়েছি। আমরা এই দেশের একটা ট্রানজিশনের জন্য তাকে আনা হয়েছিল। তাকে তো এটার জন্য আনা হয় না যে তার ব্যক্তিগত লাভের হিসাব করবে, তার নিজের যা কিছু অর্জন করার সেগুলো রাষ্ট্র দিয়ে করবে, তার মামলা বাতিল করে দেবে, তার কর বাতিল করে দেবে, তার প্রতিষ্ঠানগুলো একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে, তার নিজের স্বার্থ যা কিছু, এবং সর্বশেষ দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দেবে একটা চুক্তি দিয়ে, যেটা জাস্ট সরকার গঠন হওয়ার 3 দিন আগে, যেটা নির্বাচনের 3 দিন আগে করে গেছে। যেই চুক্তির কারণে আজকে আমরা এখনও মানে বাংলাদেশ কোথায় যাবে আমি জানি না। আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই এই চুক্তির, আজকেও দেখেন এই চুক্তির 3-4টা পয়েন্ট আমি আপনাকে বলছি। বোয়িং বিমান কিনতে হবে, যেটা 30 এপ্রিল চুক্তি হয়েছে, 1400 যাত্রীবাহী বোয়িং কিনতে হবে বাংলাদেশের, এবং এলএনজি জ্বালানি কিনতে হবে, এবং যেটা 2025 সালের 14 জানুয়ারিতে এটা চুক্তি হয়েছে। আরেকটা করেছে গম আমদানি করতে হবে প্রায় প্রতি বছর 7 লাখ টন করে,
এবং 2025 সালের জুলাই খাদ্য মন্ত্রণালয় এবং এর সঙ্গে এই ইউএস অর্গানাইজেশনের চুক্তি হয়েছে। আর একটা সয়াবিন পণ্য কিনতে হবে, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা। দেখেন আমরা সয়াবিন কিনি মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, আমাদের আশেপাশে দেশগুলো থেকে। এখন সেটা আনতে হবে কোথা থেকে? আমেরিকা থেকে। এবং $125 কোটি বছরে খরচ করতে হবে এটার জন্য। সামরিক সরঞ্জাম আমাদের সাথে চীনের সঙ্গে দীর্ঘদিন থেকেই হচ্ছে, সামরিক এবং সরঞ্জাম সেই কমিয়ে দিতে পণ্যের হবে। মান কেমন সেটি নিয়েও প্রশ্ন করা হবে না, এবং মেধাসত্ব অথবা অন্য যে বিষয়গুলো আছে গোপন সবগুলো। বিষয়, সেগুলো আমি কোনো যেটা কিছু নিয়ে বলতে তারা চাচ্ছিলাম, আলোচনা করতে পারবে না। আমি যেটা বলছিলাম যে দেখেন এত কিছু করলো ইউনূসের এত কুকীর্তি, এগুলো নিয়ে কোনো কথা নাই। এবং জামাত, শুধু এনসিপি না, জামাত ইসলামও চুপ। এনসিপি এবং জামাত ইসলাম আবার ইউনূসকে নিয়ে যদি কোনো কেউ কথা বলে, সমালোচনা করে, তখন পাল্টা আক্রমণ করে। কেন আক্রমণ করে? তার মানে হচ্ছে কি, এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা রাষ্ট্র বানানো, একটা মৌলবাদী রাষ্ট্র বানানো, মুক্তিযুদ্ধকে হেয় করা, মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করা, 24 দিয়ে 71কে ঢেকে দেওয়া, সমস্ত অপকর্মের যেই ঠিকাদারি নিয়েছে জামাত ইসলাম এবং এনসিপি, এবং সেই ঠিকাদারির পূর্ণ করার জন্য ইউনূসকে আনা হয়েছিল। ইউনূস সেটাতে বাস্তবায়ন করে দিয়ে গেছে। এই জন্য তাদের গায়ে লাগে ইউনূসকে সমালোচনা করলে। ইউনূসের কোনো সমালোচনা তারা করছে না, অথচ তাদের তো এই শিশু হত্যার জন্য ইউনূসের ফাঁসি দাবি করা উচিত। একপ্লিট ফাঁসি দাবি না করলে তাকে পার্লামেন্ট জোর করে দাঁড় করায়, সে বলে না আপনারা বলেন আমরা বলবো না, দিয়ে তাদের দুজনকে বক্তৃতা রাখানো হয়েছে। এখন আমি বাপিয়া প্রত্যেকটা টক শো থেকে পার্লামেন্টে যেখানে যেই অপকর্মটাই হোক, ত্রুটি বিচ্যুতি ঘটুক, আমি নিজে শেখ হাসিনার চোখের দিকে তাকাই, আমি বক্তব্য রাখছি পার্লামেন্টে, এবং আমি টক শোতেও প্রত্যেকটা জায়গায় কিন্তু রাখছি। কোর্টের বারান্দায় মিছিল মিটিং করে পুলিশের পিটানি খেয়ে হাত পা পর্যন্ত আমি ভাঙছি। শামসুদ্দিন মানিক সাহেব একটা বেগম জিয়া দেশপ্রেমিক নয়, এই কথাটা যখন জাজমেন্টের ভিতর লিখতে যাচ্ছিলেন, আমি বলেছি যে আমার তারুণ্য দেখছে উনি দেশপ্রেমিক। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমি সারা বাংলাদেশ ওনাকে দৌড়াতে দেখছি। তাহলে আমি আমার চোখকে কিভাবে এভিডেন্স, এই চোখকে তো আমি অস্বীকার করতে পারি না। আপনি রাস্তার জঞ্জাল ঘরে নিয়ে এসে, আপনার ঘরে নিয়ে এসে ঝাড়ু দিয়ে ময়লা নিয়ে আপনি এক জায়গায় একটা ঝামেলা ঠেকাবেন, এইটাতে তো আপত্তি আছে। দেখেন আমি 15 দিন জেল খাটছি এবং আমার অনেক কিছু আমাকে সাফার করতে হয়েছে। আমার একটা প্লট ছিল, সেটা বাতিল পর্যন্ত করে দিয়েছে তৎকালীন সরকার। আইনগতভাবে 15 বছর আমি ফাইট করে তারপরে আমি সেটা একটা জায়গায় আসছি। আচ্ছা, তারপরে আপনি দেখেন যে শেখ হাসিনার নিয়োগ রাষ্ট্রপতি, তার কাছে আমি শপথ নিলাম, অন্তর্বর্তীকালীন শপথ নিল অপরাধ না। তাহলে বিএনপিকে শুধু চাপে এবং ট্রাফে ফেলার জন্য তারা এখন বলে যে ওই রাষ্ট্রপতিকে রাখছে কেন, বিদায় কেন দেয় না, তাহলে আওয়ামী লীগের দোসর বিএনপি। এই যে কথাগুলি, এই কথাগুলি কিন্তু গায়ে লাগার মতো। ওনারা নিয়োগ নিয়ে কথা বলছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত ইসলামের যে নিয়োগ পদ্ধতি, যে 533 দিনে 560টা নিয়োগ, একটা ইন্টারমিডিয়েট পাসকেও উনি একটা অফিসার পদে নিয়োগ দিয়েছেন। নিজের আত্মীয় স্বজন, ভাই ভাতিজা সমস্ত কিছু করেছে। একটু জানতে চাই, আপনি যেটা বলেছেন যে সংসদে যখন জাতীয় সঙ্গীত বাজে তখন জামায়াত তখন উঠে দাঁড়ায়নি। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম মিয়া সব সচিব চেঞ্জ করতেছেন, সচিব চেঞ্জ করতেছেন, চেঞ্জ করতেছেন, মেয়র প্রশাসক চেঞ্জ করতেছেন, রাষ্ট্রপতি চেঞ্জ করানোর জন্য আপনার দরকার নাই। সেখানে আপনার ভালোবাসা বা আপনার বেড়ে গেছে, আওয়ামী লীগের হইলেও সমস্যা নাই। এরপর হচ্ছে যে আপনি ওই আপা যেটা বললেন যে আমরা কি বলে মুক্তিযুদ্ধ এবং এগুলো নিয়ে তো আসলে অনেক কথাবার্তা হয়েছে। মুক্তিযুদ্ধ সবাই মানে এখন সঙ্গে থাকলে সঙ্গী, আর বিরুদ্ধে গেলে জঙ্গি, বিরুদ্ধে গেলে রাজাকার। আর এই রাজাকার বলেন, মুক্তিযুদ্ধ বলেন, আসলে যে দলের গঠনই হয়েছে রাজাকারদেরকে নিয়ে, বিএনপি, আর আপনার যে শাহজিজকে, তো মশিউর রহমান জাদু মিয়াকে, তাদেরকে দুই পাশে বসায় যে জিয়াউর রহমান ইয়ারা দল গঠন করে সরকার চালান নাই। আমি আপনারা একটা তালিকা দিই, যদি আজকে বিএনপির বোনরা, বোন এবং ভাইয়েরা এখন বড় বড় রাজাকারের জামাত ইসলামকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছেন, দিচ্ছেন, এখন ওরা বড় মুক্তিযোদ্ধা সাজা গেছেন। সবার জন্য মানায় না, সবার নিজের আয়না নিজের দেখা উচিত, মুখ দেখা উচিত। আপনার এই যে মোশাররফ হোসেন শাহজাহান পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন, রাজাকার ছিলেন। এরপর চৌধুরী কামাল ইবনে ইউসুফ কি ছিলেন, চৌধুরী আকমল হোসেন ইউসুফ কে ছিলেন, রাজাকার ছিলেন। এরপর যে আহসানুল হক মোল্লা ঢাকা টেলিযোগ প্রতিমন্ত্রী ছিলেন, রাজাকার ছিলেন। আব্দুল মোমেন তালুকদার খোকা রাজাকার ছিলেন। মির্জা রুহুল আমিন আমাদের এই যে মির্জা ফখরুল ইসলাম বাবার আলমগীরের বাবা, তিনি রাজাকার ছিলেন। ডক্টর ওসমান ফারুক, আব্দুল আলী, জয়পুরহাটের মাহমুদুল নবী চৌধুরী, শাখা চৌধুরী, এই খন্দকার আব্দুল হামিদ, এরা সবাই তো রাজাকার ছিলেন। জামাত ইসলামে আপনি যে তথ্য তুলে ধরেছেন জনাব মাহফুজুল হক চৌধুরী, একটু জানতে চাই যে আপনি এই তথ্যগুলো আসলে কিসের ভিত্তিতে, মানে কোন তথ্যের ভিত্তিতে আপনি এগুলো গেজেট প্রকাশ হয়েছে? আপনি এখনো বিএনপির যে 1979 সালে যে সরকার গঠন করেছে, সেই মন্ত্রিসভাতে যারা
ছিল তাদের নামের তালিকা সার্চ দেন, আর হচ্ছে যে রাজাকার তাদের ভূমিকা 71 সালের মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা কি সার্চ দেন, সার্চ দিয়ে দেখবেন এখন বেরিয়ে আসবে। সেটা ঠিক আছে, তাদের তথ্য বের হয়ে আসবে। মানে আপনি যেটা বলছেন যে তারা রাজাকার ছিল, এটা আসলে কিসের ভিত্তিতে বলছেন? 300 রহমান ওনাদেরকে আনছে, এই তালিকাটা দিচ্ছেন আপনি। জিয়াউর রহমান যে পুরো প্যাকেজ রাজাকার পার্টি জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, সেটাও স্বীকার করেন? সেটাও স্বীকার করি, আমি অস্বীকার করি না। সেটা করেন, বলছি সেটা আগে করেন। তো আপনারা রাজাকারদেরকে না, তো আপনি তো শুধু রাজাকার আমাদের দলের মধ্যে রাজাকার রাখা কোলে রাখা আপনি আরেকজন রাজাকার বলেন কিভাবে? আপনি আরেকজন রাজাকার বলার আগে নিজের আইনের দিকে দেখেন। বড় বড় শাহজিদুর রহমান কে ছিল, মশিউর রহমান কে ছিল, সে তো 5 বছর জেল খাটছে, 5 বছর জেল খাটছে। এবং সেই রাজাকারদের সবাইকে নিয়ে আপনি মন্ত্রী সভা বানালেন, বানালেন। এখন আপনি দুয়া তুলসী পাতা হয়ে গেলেন। আপনি এখন আইসা রাজাকার গালি দিচ্ছেন আপনার ওখানে। এখন যে সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরী, যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বাসা, ওই মির্জা উলামিনের ছেলে বাসা, তাদেরকে আপনি কাদের গালি দিচ্ছেন? আপনি হঠাৎ করে আইসা আকাশ থেকে পড়ে হয়ে যাবেন না। মানে আপনার নিজের ভূমিকা দেখবেন। এরপর হচ্ছে যে আপনার মানে আমরা আপনারা জামাত ইসলামী বললে ওই সিআরশিপ নিয়ে আসেন, নিয়ে আসেন কেন? জামাত ইসলামী বললে 91 সালে যে আপনাদেরকে 18 আসনে বিনা শর্তে সমর্থন দিয়ে যে সরকার গঠন করার সুযোগ দিছে, সেটার কথা বলতে পারেন না? সেই সময় খারাপ ছিল, সেই সময় খারাপ ছিল না, সেই সময় ভালো ছিল। ওই যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার জন্য একসাথে গোলাম আজমের সাথে বসে যখন আন্দোলন করার জন্য কমিটি করছেন, কমিটি করে যখন ছাত্র জোট গঠন করছেন, সেই সময় খারাপ ছিল না, সেই সময় ভালো ছিল। এখন হচ্ছে খারাপ। জামাত ইসলামী যার এখন আজকে মানে ওনারা ওই আওয়ামী লীগের মতো সেই রাজাকারের যুদ্ধাপরাধী রাজাকার ওই ব্যবসা চেতনার ব্যবসা এখন চলবে না। এরপর হচ্ছে যে গুপ্ত নিয়ে এখন আবার নতুন করে শুরু করছেন ব্যবসা। মানে এই যে আজকে আপনি দেখবেন গতকালকে বাংলা টিভি নিয়ে নিউজ হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে, আমি আপনার বলি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদল কমিটি দিয়েছে, তার মধ্যে 18 জন হচ্ছে ছাত্রলীগ। তা গুপ্ত, এগুলো গুপ্ত না, মানে সব জায়গায় করেন পলিসি দিয়ে দেশের জনগণের সেবা, জনগণের দেশের অগ্রগতি নিয়ে ওই পলিসি নিয়ে ডিবেট করতে হবে। আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব আনিস সালামকে একটু জানতে চাই, ওগুলো বলে আর লাভ হবে না। গতকাল আইনমন্ত্রী মবকে জনগণের প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করেছেন, আবার ইউনূস সরকারের যে প্রেস সচিব ছিলেন তিনি এটাকে প্রেসার গ্রুপ বলেছেন। কোন উপদেষ্টা আবার ভুক্তভোগী মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এমন কথা বলেছেন। যে আইনমন্ত্রীর বক্তব্যে আসলে মবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক প্রকার চেষ্টা করা হয়েছে, এমন কোনো কিছু আপনার নজর পড়েছে? না, আমি মনে করি যে এখানে পারসেপশনের একটা সমস্যা হয়েছে। আইনমন্ত্রী যেটা বলতে চেয়েছিলেন সেটা সম্মিলিতভাবে এক ধরনের আন্দোলন বা ওইটা তার মব না, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে হলো। কিন্তু আমার বাড়িতে যায়া 10 জন আমাকে তুলে নিয়ে আসবে, সেটা তো অবশ্যই মব, সেটা তো ফৌজদারি অপরাধ। কিন্তু এই জায়গায় ওনার ক্লিয়ার করলে আমার মনে হয়েছে ভালো হতো। আর মব আর প্রেশার গ্রুপের মধ্যে যে পার্থক্য আছে, এই জিনিসটা আমাদের অনেকে জানে না। অনেকে মনে করে দুটো একই। যেমন ডারবিন শফিকের উদাহরণ দিলেন আপনি, সে বললো যে কি এটা প্রেশার গ্রুপ। এটা প্রেশার গ্রুপ না, তারা যেটা করেছিল এনসিপি দিয়ে যেগুলো করেছিল সেগুলো সবগুলো ছিল মব। হামলা কি ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল নাকি এটা মব ছিল? এটা মব, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ না, এটা সংঘবদ্ধ গ্রুপ গিয়ে এটা করছে। এটা আমজনতা যাচ্ছে না। আপনি যখন দেখবেন আমজনতা কিছু একটা করছে, আমজনতা কোনো একটা বিষয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোথাও কোনো একটা, ওইটা উনি বুঝাতে চেয়েছেন, মনে করেন একটা ধর্ষককে ধরবে, ধর্ষক এমন কিছু করেছে বা এমন একটা কালপ্রিট কিছু একটা কাজ করেছে, সেই জায়গায় আপনি যদি যান, আপনি যদি সেখানে ওই সম্মিলিত ওই সমাজ থেকে প্রতিনিধিরা যদি যায়, সেটা দলমত নির্বিশেষে, এটা হচ্ছে বেটার। দলমত নির্বিশেষে যত কি চাচ্ছে, বিচার চাচ্ছে। সো মব আর প্রেশার গ্রুপ বুঝতে হবে কোনটা মব আর কোনটা প্রেশার গ্রুপ। এখানে রাষ্ট্র স্পন্সর ছিল কি স্পন্সর ছিল না সেটা বিষয় না, বিষয় হচ্ছে সম্মিলিতভাবে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দাবি পেশ করছেন, আর একটা হচ্ছে আনরুলি আচরণ করছেন, যেটা ইউনূসের 18 মাসের শাসনে প্রতিনিয়ত ঘটেছে। যে কাউকে বাড়িতে তুলে নিয়েছে, মারছে, পিটিয়েছে, বাড়ির ঘর পুড়ে দিয়েছে এবং ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, সেটা তার দায়িত্ব ছিল না। ধন্যবাদ আপনাকে। জনাব আসিফ আশরাফি পাপিয়া, আপনি কিছু বলতে চেয়েছিলেন? এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মানে যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, মানে এই এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই আপনি 96 থেকে ধরেন, তার একবারে জ্বলন্ত কলঙ্ক হচ্ছে ডক্টর ইউনূস। এবং নিরপেক্ষতার জন্য বাংলাদেশের মানুষ 15 বছর যুদ্ধ করছে অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের জন্য। কিন্তু উনি যেভাবে দলীয় লেবাসে দুর্নীতি থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী চুক্তিগুলো করে গেছে,
যেটা তার এখতিয়ার বহির্ভূত এবং অমার্জনীয় অপরাধ এবং অদূর ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় উনি যদি বেঁচে থাকেন ওনাকে দাঁড়াতে হবে, মৃত মানুষের বিচারের কাঠগড়ায় ওনাকে কিন্তু ইতিহাসের পাতায় থাকবে। এটা রাষ্ট্রপতি ইউনূসকে বুঝতে হবে এবং তার সমর্থকবৃন্দকে বুঝতে হবে প্রথমত। দ্বিতীয়ত, দল যারা করে তাদেরকে আমি অসম্মান করি না, আমি তাদের কর্মকাণ্ড যদি খারাপ হয়, জনস্বার্থ বিরোধী হয়, সেটা নিয়ে আমি নিন্দা জ্ঞাপন করি। জামাত ইসলামের কার কাছে বেশি, আমি তো একটা টিকিট কিনতে চাই, টিকিটটা কেউ কি দেবেন? আমরা কোথাও বেহেস বেজিনি, চাঁপাইনবাবগঞ্জ সহ 64টা ডিস্ট্রিক্টে ওনাদের নেতারা বক্তৃতা দিচ্ছে, এতে আমি খুব প্রাউড ফিল করছি। কারণ সত্যিকার অর্থে তো ইনারা মানুষের কাছে তালিম ক্লাসের নাম করে যে মেয়েগুলো যায়, ওই বেহেসটাই তারা 50 বছর ধরে বিক্রি করতেছে। বেহেস্তের কথা বলে ধর্মীয় অনুভূতিটাকে ইউজ করে তারা তাদের প্রতি আকৃষ্ট করায়। তাহলে তারা যখন ওপেন মাইকে বলছে আমরা বেহেস্তের টিকিট বেচিনি, আমরা নিজেরাই কিনতে চাই, তাহলে ওই মানুষগুলো, ওই যে ধর্মপ্রাণ মুসলমান নারীরা বিশেষ করে, তারা জামাতের আসল রূপটা তাদের বক্তব্যে কিন্তু প্রমাণ প্রকাশ এবং দৃষ্টান্ত পেয়ে যাচ্ছে যে ভোটের সময় বিক্রি করছে, তালিম ক্লাসে মোটিভেটেড করছে, হোয়ারাজ ভোটে জেতার পর বলছে বেহেস্ত আমরাই কিনতে চাচ্ছি, আমরা টিকিট বেচিনি। এই যে ডাবল স্ট্যান্ডার্ড রূপ, এইটাকে আমি অপছন্দ করি। ধর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করাটা আমি অপছন্দ করি। ইসলাম ধর্ম সার্বজনীন একটা ধর্ম, সেখানে যে যেই দল করুক, মুসলমান কিনা সেটা দেখার বিষয়। আজকে আওয়ামী লীগ করলে সে মুসলমান না, জামাত ইসলাম করলে সেই একমাত্র মুসলমান। আমি বিএনপি মুসলমান না। ওনাদের নায়েবে আমির ভাইরাল বক্তৃতা যে জামাত করবেন বেহেশত পাবেন, হবে না। ওমরা করবেন, বিএনপি করবেন না, জামাত করলে বেহেশত পাবেন, কিন্তু বিএনপি করবেন, ওমরা করবেন, বেহেশত চাবেন, হবে না। আওয়ামী লীগ করবেন, হজ করবেন, বেহেশত চাবেন, হবে না। মুক্তির একমাত্র পথই হচ্ছে জামাত ইসলাম। তাহলে এই কথাগুলো যখন ভাইরাল হচ্ছে, তাহলে আপনি নিজে চিন্তা করেন, আজকে তারা ওখান থেকে বক্তৃতাটা ভিন্ন পথে দিচ্ছে। তাহলে ডাবল স্ট্যান্ডার্ডটা আমি পছন্দ করি না। দেখেন, আমি ক্ষমতাসীন না, আমি সাধারণ একটা মানুষ, কিন্তু জাতির জন্য একটা নিরপেক্ষ জায়গা, আমার বক্তব্য, আমার দৃষ্টিভঙ্গি, আমার নীতি নৈতিকতা আমার অন্তরের ভিতর আছে। কিন্তু সেটা অনেক সময় কারোর পছন্দ হয়, কারোর হয় না, সেটা যার যার তার ব্যাপার। কিন্তু আমি জনমত, আমি গণতন্ত্র, আমি সার্বভৌমত্ব, আমি স্বাধীনতা, আমি একবারে 71 থেকে শুরু করে এই জুলাই আগস্ট পর্যন্ত কোনো অভ্যুত্থান, কোনো রক্তক্ষরণ, কোনো আত্মত্যাগ, আমি কোনোটাকে ছোট করে কিন্তু দেখি না। কিন্তু আমি সবগুলোর ভিতরে যখন একটাকে নিয়ে বেশি ইন্টারেস্টেড হয়ে যাব আর বাদ বাকি যখন নিরুৎসাহিত হব, এই ডাবল স্ট্যান্ডটা আমি পছন্দ করি না। এখন আপনি দেখেন, আপনি রাজাকার নিয়ে দল গঠন করছে, উনি একটা যথেষ্ট শক্তভাবে একটা কথা বললেন, খাতা বই দেখে, ডায়েরি দেখে নাম ধারণা বললেন। দেখেন, শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, উনি যখন কর্ণধার হলেন বাংলাদেশের, তখন সবার সাথে শাহজিদ সাহেব থেকে, খানে সবুর থেকে, তারপরে আপনার এই যে দিনাজপুরের ভদ্রলোক, প্রত্যেকের সাথে উনি ফোনে কথা বলে তাদেরকে জেলখানা থেকে মুক্ত করলেন, সাধারণ ক্ষমার ভিতরে ফেললেন। তাহলে অপরাধী হিসেবে যাদেরকে জেলখানায় ঢুকানো হলো, তাদেরকে উনি সাধারণ ক্ষমার ভিতরে যখন ফেললেন, তো জিয়াউর রহমান সাহেব যখন তারপরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, তখন সাধারণ ক্ষমা করে দেওয়ার ফলে রাজাকার নিয়ে আমি দল গঠন করছি, এটা বলা যাবে না। কারণ এটা শেখ মুজিবুর রহমান, যিনি মুক্তিযুদ্ধের একজন অবিসাংবাদিক নেতা, 7ই মার্চের ভাষণ উজ্জীবিত করছে রাষ্ট্রের নাগরিককে। ঐতিহাসিকভাবে আপনি ইতিহাস লিখতে গেলে আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। কারণ উনার শাহজাহান চৌধুরী পার্লামেন্টে দাঁড়ায় বলছে যে শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, যে মামলাটা হওয়া ঠিক হয়নি। ওনারা বলছেন এই পার্লামেন্টে, আপনি প্রসিডিং রেকর্ডিং ঘাটলে আপনি সেখানে কিন্তু পেয়ে যাবেন। তাহলে সেইখানে রাজাকার নিয়ে গঠন করছে, দেশ গঠন করছে, দল গঠন করছে, এই কথাটা বলাটা ঠিক না। একদম এটার আমি তীব্রভাবে আপত্তি করি। আর সবচেয়ে বড় কথা, জামাতের সাথে আমাদের নির্বাচনী ঐক্য ছিল, কিন্তু আমরা কখনো বলিনি যে জামাত মুক্তিযোদ্ধার সপক্ষ শক্তি। 71 সালে তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে আমরা কখনো অস্বীকার করিনি, এবং আমরা আমাদের মেশিনে ঢুকায় মুক্তিযোদ্ধা বলে জায়েজ করারও কিন্তু চেষ্টা করি। এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা বাস্তব জামাত এবং এখনকার জামাত আসলে এক নয় না। ওইটা এক নয় মানে তারা ক্ষমতার দম্ভটা, যে 1.5 বছর ডক্টর ইউনূসকে যেভাবে প্রশাসনিক সেটআপ গোটা বাংলাদেশের সর্বসেক্টরে ওনারা করেছেন, এবং 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের অধিকাংশ এমপি এবং নেতারা টাকা ছাড়া কাউকে চাকরি দিত না। আওয়ামী লীগের আমলে পয়সা দিয়ে 80% নিয়োগ জামাত ইসলামের হয়েছে, একদম। হ্যাঁ, 20% হচ্ছে আওয়ামী লীগের, টাকা দিয়ে প্রমোট করছে। আর আমরা 15 বছর তো নিয়োগেই নাই, বরং আমাদের যারা ছিল বাধ্যতামূলক অপসারণ অথবা ওএসডি অথবা ঘাট ধরে বের করে দিছে। আর আওয়ামী লীগের সাথে যেমন আমাদের দ্বন্দ্বটা যত প্রকট অল ওভার বাংলাদেশ, জামাতের সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিটে
যেখানে জোট হয়নি যেমন চাঁপাইনবাবগঞ্জ, যেখানে জামাতের সাথে কন্টেস্ট হয় যেমন সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা সেকেন্ড পার্টি, সেইটুকু ছাড়া বাংলাদেশের বিএনপি 300 সিটে জামাত কি জিনিস এটা এখন থেকে উপলব্ধি করছে এবং এই উপলব্ধিটা সাংগঠনিকভাবে তাদেরকে উপলব্ধি করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। উনি আরেকটা কথা বলেছে যে ছাত্রলীগ নিছে 14টা আর শিবির 18টা, সেটাকে গুপ্ত বলছে না, আর হচ্ছে শিবিরকে গুপ্ত বলে। আরে ছাত্রলীগ তো ওপেন, তারা পোস্ট পজিশনে ছিল, তারা যদি বিএনপি ছাত্রদল করতে চায় করতে পারে, ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ধন্যবাদ আপনাকে। চাঁদাবাজি যদি না হয়। কিন্তু জামাত ইসলাম যখন গুপ্ত সুপ্ত অবস্থায় থাকে, এটা হচ্ছে ছদ্মবেশী ধন্যবাদ জনাব মাহফুজুল হক চৌধুরী, অরিজিনালি আপনার কাছে জামাত একটু আসতে চাই। আপনারা তো দীর্ঘদিন ধরে কিন্তু দলটা ইলেকশন ইউজ করে ইঞ্জিনিয়ারিং এর এইখানে অভিযোগ আমার করছিলেন। আপত্তি আছে। জি জনাব মাহফুজুল হক চৌধুরী, আপনারা তো অনেক মানে দীর্ঘদিন ধরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলে আসছিলেন, কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি ইইউর যে পর্যবেক্ষক দল ছিল তারা বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো উপাদান তারা খুঁজে পায়নি। এরপরও আপনারা যদি অভিযোগ করেন তাহলে কিসের ভিত্তিতে, মানে কোন এভিডেন্সের ভিত্তিতে আপনারা এই ধরনের অভিযোগ? আচ্ছা, আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। এর আগে একটু পাপি আপা অনেকগুলো কথা ছোট করে বললেন, জানতে চাই, আপার অনুষ্ঠানের বেশিগুলো শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপার বেশিগুলো একটু বলি। ডক্টর ইউনূস